মামরিংয়ে হোমস্টের জানলার পর্দা সরিয়ে এই ছবি দিয়েই আমার এখানকার দিন শুরু হতো। আগের দিন সারা রাত বৃষ্টি হয়েছে, তাই একটা বৃষ্টি ভেজা সোনালি সকাল পেলাম। ভোর হওয়ার সাথে সাথে পাহাড়ের প্রাত্যহিক জীবনও শুরু হয়ে যায়। হোমস্টের আশেপাশের বাড়িঘরগুলোতে সেরকমই টুকরো টুকরো ছবি চোখে পড়ত। অনেক ভোরে ফিলোমেন ভাইয়ের মা ক্ষেতের কাজ শুরু করে দেন, আর ওনার বাবা ব্যস্ত থাকেন গোয়ালঘরে গৃহপালিত পশুর দেখভালে। আর ইনি হলেন ফিলোমেন মুখিয়া। উনি আর ওনার পরিবারই এই হোমস্টেটি চালান। দার্জিলিং জেলার কার্শিয়াং পাহাড়ে সিটং ব্লকের অন্তর্গত চারপাশ পাহাড় আর সবুজে মোড়া এক ছোট্ট পাহাড়ি গ্রাম হল মামরিং। শিলিগুড়ি থেকে রোহিণী কার্শিয়াং হয়ে বাগোড়ার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। বাগোড়া থেকে পাইন আর ধুপি গাছের জঙ্গলে ঢাকা 8 কিলোমিটার দূরের এক পথ গিয়ে পড়েছে এই গ্রামে। সব মিলিয়ে শিলিগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। গ্রামের এই চার্চের পাশেই আছে মামরিং হোমস্টে। সকালের চা থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ হোমস্টের ঘরের সামনের এই খোলা জায়গায় বসে চারপাশের পাহাড় আর প্রকৃতি দেখতে দেখতেই চলত। হোমস্টের ঘরের কিছুটা দূরে আছে ফিলোমেন ভাইদের মূল বসতবাড়ি। ভোরে নরম রোদ এসে পড়েছে রুচি আর যত্নে সাজানো ওনাদের বসার ঘরে। এক পাশের দেয়াল আলমারি জুড়ে পুরনো পেতলের বাসনপত্রে সাজানো। বসার ঘরের পাশেই আছে একটা ছোট্ট করিডর, তার ওপাশেই ওনাদের ডাইনিং কাম কিচেন রুম। সব ঘরই এমন সাজানো গোছানো, পরিচ্ছন্ন আর পরিপূর্ণ। পাহাড়ি বাড়িগুলোতে আধুনিক রান্নাঘরের পাশে এরকম সাবেকি ধাঁচের একটা পুরনো রান্নাঘরও থাকে। এই রান্নাঘরে একটা ছোট্ট ফ্রিজও আছে, তাতে থরে থরে বাটারের প্যাকেট রাখা। এ বাড়িতে একটা স্টেশনারি দোকানও আছে, তাতে দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনীয় টুকিটাকি সব জিনিসই চোখে পড়ল। আর চোখে পড়ল এই ঘরেই সদ্য ভূমিষ্ঠ হওয়া এই দুজনকে। বাড়ির একপাশে আছে এদের বকরির ঘর, আরেকদিকে আছে শূকর মুরগি এদের ঘর। এদেরকে এখানেই ছোট থেকে বড় করে তুলে সেল করা হয়। ভোর 6টা সাড়ে 6টা থেকে এ বাড়ির আরেকটা অংশে ব্যস্ততা শুরু হয়ে যায়। সকাল থেকে গ্রামের লোকজনেরা এসে এখানে তাদের গরুর দুধ বিক্রি করে যান। আর এই বিপুল পরিমাণ দুধ থেকে তৈরি হয় ছুরপি। এই গ্রাম আর আশেপাশে অঞ্চলের এটা একমাত্র ছুরপি ফ্যাক্টরি। একদিকে বড় বড় কড়াইয়ে দুধ জাল হচ্ছে, আরেকদিকের মেশিনে সেই দুধ প্রসেসিং হচ্ছে। এই মেশিনের মাধ্যমে একদিকে দুধের জলীয় অংশটা বেরিয়ে যাচ্ছে, আরেকদিকে একটা বড় পাত্রে দুধের মূল উপাদানটা জমা হচ্ছে। সেটাই এই বড় বড় পাত্রে জমা করে রাখা আছে। এরপর আরও কয়েকটি প্রসেসের মাধ্যমে এই ছুরপিগুলোকে বেশ কয়েকদিন ঝুলিয়ে রাখা হয় শক্ত হওয়ার জন্য। বড় বড় মাটির চুলাতে ফুটন্ত দুধের মধ্যে ফিটকিরি জল দিয়ে এরকম ছানা করে ছেঁকে নেওয়া হচ্ছে। এবার ছাঁকনির মাধ্যমে যে ছানাটি পাওয়া গেল সেটিকে কাঠের পাটাতনের মাধ্যমে স্ক্রু দিয়ে প্রেস করে বাকি জলীয় অংশটিকে বের করে দেওয়া হয়। ছানার জলীয় অংশটা একেবারে বেরিয়ে গেলে সেই ছানাকেই কেটে কেটে শেপ করে ঝুলিয়ে রাখা হয়। ছুরপি ছাড়াও এই ফ্যাক্টরিতে পনির, ঘি, বাটার তৈরি হয়। ন্যায্য মূল্যে সেগুলো সংগ্রহ করারও ব্যবস্থা আছে। এটাই হলো সেই স্ক্রু লাগানো কাঠের পাটাতন। এই গ্রামে এখনও পর্যন্ত মোট 3টে হোমস্টে আছে। একটু উপর দিকে আছে স্বর্ণ হোমস্টে, ফিলোমেন ভাইয়েরই এক আত্মীয়ের। এই হোমস্টের সামনে দিয়ে বড় বড় ঘাসে ঢাকা আর বড় বড় পাথরখণ্ডে ছড়ানো এক পাহাড়ি সুড়িপথ চলে গেছে দাঁড়েখোলার দিকে। সকালের চা পর্বের পর ফিলোমেন ভাইয়ের সাথে চলেছি সেই পথে।
ওপরের পথ ক্রমশ ঢালু হয়ে নেমে গেছে নদীর বুকে। একটা গাছপালায় ঘেরা ছায়াশীতল জায়গা, ছোট বড় অজস্র পাথরখণ্ডের মধ্যে দিয়ে দাঁড়েখোলা তার পথ করে নিয়েছে রিয়াংখোলার দিকে। নদীর ওপর একটা ছোট্ট কাঠের সাঁকো পেরিয়ে এপারের মানুষ ওপারে যাতায়াত করেন। নদীর সামনে এই পুরো অংশটায় বছর দুয়েক আগে একটা বড় ল্যান্ডস্লাইড হয়। সেই থেকে এখনও এ জায়গায় বড় বড় পাথর আর গাছপালা পড়ে আছে। এর মধ্যে দিয়েই অনেকগুলো ধারায় দাঁড়েখোলা তার পথ করে নিয়েছে। মামরিং হোমস্টের বাঁদিকে আছে রিয়াংখোলা, আর ডান দিকে মিনিট 5 দূরত্বের এই দাঁড়েখোলা। রিয়াংখোলা সহ মামরিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা আমার প্রথম ভিডিওতে তুলে ধরা আছে, সেই লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর এই ভিডিওতে আমার মামরিংয়ের দ্বিতীয় দিনের অভিজ্ঞতার গল্প থাকলো। অগাস্টের শেষের বর্ষার পাহাড়। এ সময় রোদ সরে গিয়ে মুহূর্তে মেঘে, কুয়াশায় আর বৃষ্টিতে বদলে যায়। মামরিংয়ের 2 দিন আমার বেশিরভাগ সময় কেটেছিল এই পরিবারের সাথে গল্পে, গানে, খাওয়া দাওয়ায়, এই রান্নাঘরে। ফিলোমেন ভাইয়ের স্ত্রী অঞ্জুজির সাথে আগের পর্বে আগেই পরিচয় হয়েছে। এখানে কখনো আবার এলে তার একটা বড় কারণ থাকবে ওনার হাতে রান্না। সাধারণ সব ঘরোয়া পদ, তবে ওনার হাত যশে সবটাই অসাধারণ হয়ে উঠত। ব্রেকফাস্টের পরে যখন বাইরে এলাম ততক্ষণে বৃষ্টি ধরে গেছে। পাহাড়ি পরম্পরা মেনে এই বাড়ির বারান্দায়, উঠোনে প্রচুর ফুল, পাতাবাহার, অর্কিড। কাজের ফাঁকে ফাঁকে সময় পেলেই অঞ্জুজি এদের পরিচর্যা করেন। আবার একটু একটু করে রোদ উঠল। এবার ফিলোমেন ভাইয়ের সাথে পা বাড়ালাম পাশের চার্চের দিকে। সকাল 11টা থেকে শুরু হয় রবিবাসরীয় প্রার্থনা সঙ্গীত। এই গ্রামের বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী, তাই রোববারের সকালটা তাদের কাছে একটা বিশেষ দিন। প্রায় 1:30 নাগাদ চার্চের সভা শেষ হলো। হোমস্টেতে ফিরে দেখলাম দুপুরের খাবার প্রস্তুতি পুরো দমে চলছে। আগের দিন ফিশ কারি খেয়েছিলাম, আজ ফিশ ফ্রাই হচ্ছে। মাছ ভাজার পাশাপাশি এখানকার দেশি মুরগির অতি সুস্বাদু ডিমের পোচও খেয়েছিলাম। এদিকে ফিলোমেন ভাই বাড়ির সবজি দিয়ে স্যালাড কাটা শুরু করে দিয়েছেন। এখানকার শাকসবজি সবটাই ওনাদের ক্ষেতের, তাই যতটাই সতেজ ততটাই সুস্বাদু। আমার কাছে এই ডাল, স্কোয়াশ শাক, মাছ ভাজা, ডিমের পোচ, স্কোয়াশের সবজির সাথে পাঁপড় ভাজা আর স্যালাড সহযোগে একটা পরিপূর্ণ আর পরিতৃপ্ত মধ্যাহ্নভোজন। রাতে এখানে সবজি, ভাজা আর ডাল সহযোগে চিকেন কারি থাকতো। এখানে মোট 3টি ঘর আছে। থাকা ও খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ 1200 টাকা। দ্বিতীয় দিনের দুপুরে খাওয়া দাওয়ার পর গ্রামের আরেকটা দিক ঘুরতে বেরোলাম।
হোমস্টের পাশ ঘেঁষে এই পথ ক্রমশ নিচের দিকে নেমে গেছে রিয়াংখোলার কাছে। ঘাসে ঢাকা মাটি আর পাথরের ঢালু পথ ধরে যত নামছি, অনেক দূরে দূরে ছড়ানো ছবির মতো এরকম এক একটা বাড়িঘর, চারপাশের পাহাড় আর প্রকৃতির এক একটা ছবি চলে আসছে। এই গ্রামের পেছনে আছে বাগোড়া আর চটকপুরের পাহাড়। নিচ দিয়ে বয়ে গেছে রিয়াংখোলা, আর তার ওপাশে বাদিকের পাহাড়টাই মংপু, লাবদা আর ডান দিকে সিটং। এসব পাহাড়ি গ্রাম ছাড়াও কাছেপিঠে জায়গাগুলোর মধ্যে আছে চিমনি, মহাদিলারাম, রাঞ্জু ভ্যালি, কার্শিয়াং ইত্যাদি। শিলিগুড়ি থেকে সরাসরি এখানে আসা ছোট রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে 3 থেকে 3,500। হোমস্টের আগে 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা একটু অফরোড আছে। হোমস্টের পাঠানো বোলেরো গাড়ি আমাকে শিলিগুড়ির বাড়ি থেকে পিক আপ এবং ড্রপের ব্যবস্থা করে দিয়েছিল। সেই গাড়ি আমাকে পৌঁছে দেয় একেবারে হোমস্টের দোরগোড়ায়। শেয়ার গাড়ির ব্যাপারে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনফরমেশন দেওয়া থাকলো। এবার শেষ দুপুরে ফিলোমিনজির সাথে চললাম হোমস্টের এক ধাপ ওপরে ওনারই দাদার হোমস্টেতে। এই হোমস্টের নাম হলো খি হোমস্টে। দুটোই একই পরিবারের। খি হোমস্টে সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে ফিলোমেন ভাইয়ের নাম্বারে ফোন করলেই জানা যাবে। এই হোমস্টের ছাদে দাঁড়িয়ে নিচের মামনিং হোমস্টে আর তারও ওপারে পাহাড়সারির বুকে কোথাও রোদ, কোথাও মেঘের আনাগোনা দেখেই অনেকটা সময় কেটে গেল। খি হোমস্টে থেকে চলে এলাম ঝাড়ু আর এলাচ বনের মধ্যে দিয়ে গ্রামের একটু ওপরের দিকে। এক জায়গায় মূলো, রাই, গাজর একই জমিতে একসাথে লাগানো হয়েছে। পাহাড়ের ধাপে ধাপে নানা রঙের ফুল আর সবজি খেতে ভরা অনেক পুরনো এক একটা ছোট ছোট সাবেকি ধাঁচের বাড়িঘরের উঠোনের মধ্যে দিয়ে চলেছি। এক বাড়ির মধ্যে একটা ছোট্ট কাঠের ঘর দেখলাম। এখানে জেরক্স আর কম্পিউটারের কাজকর্ম হয়। এই পাথরের ছোট্ট ঘরটি হলো ভাটি, এলাচ শুকোতে লাগে। মামরিংয়ের মুখিয়া পরিবারের সাথে সন্ধ্যা থেকে গানে আর গল্পে আমার এখানকার দিনগুলো আরও মধুর হয়ে উঠেছিল। ডিনারের পর অনেক রাত পর্যন্ত সামনের আলোয় ভরা পাহাড় আর তারা ভরা আকাশের নিচে কেটে যেত। তৃতীয় দিন ব্রেকফাস্টের পর বাগোড়ার ঘন পাইনবনের মধ্যে দিয়ে কার্শিয়াং হয়ে বাড়ির পথ ধরলাম। কার্শিয়াং পর্যন্ত আমাদের সঙ্গী ছিল অঞ্জুজি আর ফিলোমেন ভাইয়ের দিদি রমিলাজি।
বর্ষার এই দুদিনের পাহাড়বাসে মেঘ, বৃষ্টি, রোদ, কুয়াশা সব কিছুই আমাকে ছুঁয়ে গেছে। আর মনে থেকে গেছে মুখিয়া পরিবারের উষ্ণ আতিথেয়তা আর আন্তরিকতা। তাই সব মিলিয়ে মামরিং আমার কাছে এক মধুর স্মৃতি হয়ে থেকে যাবে।